ওকে, আজকে যে স্টোরিটা বলবো এটা আমাকে আমার এক আমেরিকান ফ্রেন্ড পাঠিয়েছেন। ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ। সেটা আপনি অনুবাদ করে বলবেন? হ্যাঁ, অনুবাদ করে বলবো। আমি ওর থেকে যেভাবে শুনেছি সেটা বাংলায় বলবো। রাইট। অ্যান্ড সে অনলাইনে হয়তো লগ ইন করে শুনছে, তো তার জন্য বলতে চাই, এডওয়ার্ড, ইফ ইউ আর লিসেনিং, দিস ইজ ইউর স্টোরি অ্যান্ড আই এম শেয়ারিং। ওকে, ঘটনা চলে যায়। ফ্রেন্ডের নামটা আরেকবার প্লিজ সবাইকে বলেন। ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ। হ্যালো এডওয়ার্ড। ওকে রাসেল ভাই, আচ্ছা স্টোরিটা হচ্ছে ওর ছোট ভাই রন রড্রিগেজকে নিয়ে। তো রন ওই সময় থাকতো নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্কে থাকতো, ও জব করতে হচ্ছে সামওয়্যার ইন কলম্বাস অ্যাভিনিউর কাছে, সেন্ট্রাল পার্কের দিকে। এবং ও যখন মানে জব করে ব্যাক করতো, রাত হয়ে যেত আর কি, রাত প্রায় 12টা-1টা বেজে যেত আস্তে আস্তে। তো ও যে ট্রেনটা ধরতো সেটার নাম্বারটা আমি ঠিক একটু কনফিউজ হয়ে গেছি, বাট মনে আসছে না। বাট ট্রেনটা যেটা ছিল, ওই সাবওয়ে স্টেশনে সবসময় ট্রেন ধরতো না, অনেকক্ষণ পরপর ট্রেন আসতো। গভীর রাতে একদমই প্রায় ধরে না, অনেকক্ষণ পরপর। যাক, ও প্রায় বসে থাকতো। একদিন যেটা হয়, রন গভীর রাতে আপনার জব থেকে অফ হয়ে হেঁটে হেঁটে আসে, এসে যথারীতি সে সাবওয়ে ওই স্টেশনে ঢোকে। ঢোকার পর ও দেখে যে ওখানে মানুষ নাই, একদমই মানুষ নেই, পুরো কোয়াইট, মানে একটা কাম এনভায়রনমেন্ট, এমনকি ট্রেনেরও শব্দ নাই। ওখানে আপনার টিকিট চেকার, যে কয়েন চেকার ছিল, সে বসা ছিল ভেতরে, অ্যান্ড ওটা পুরোপুরি সিল্ড থাকে গ্লাস দিয়ে, বুলেট প্রুফ গ্লাস দিয়ে। তো ওটার থেকে ও যখন ভেতরে ঢুকে আসে, নিচে নামে, দেখে কোনো মানুষ নাই, পুরো কোয়াইট। ও বসে থাকে, তো ওর গাটা ছমছম করতে থাকে, কারণ স্টেশনটাও এমনি অনেক পুরানো স্টেশন, মানে টাইলসও অনেক ময়লা হয়ে গেছে, মানে বেশ পুরানো। তো মানে চিন্তা ভাবনা করতে থাকে বসে থেকে। ও গান শোনার চেষ্টা করে। তখন আপনার ওয়াকম্যান ছিল, ব্যাটারি, ডাবল এ ব্যাটারিতে চলতো। তো দেখে যে ওর ব্যাটারিটাও আপনার ডাউন, গান আসছে না। তো বন্ধ করে চুপচাপ বসে থাকে সে। তো অনেকক্ষণ বসে থেকে চিন্তা করতেছে কি করবে, এবং একটু ভয় ভয় লাগতেছে। কেউ নাই, নীরব, বাতাস আসতেছে। নিউ ইয়র্কে প্রায় গাছটি বিন্যাস, এমনকি সাবের ভিতর দিয়ে ট্রেন চলাফেরা করার জন্য একটা এয়ার ভ্যাকিউম টাইপের বাতাস চলাফেরা করে। হঠাৎ বাতাসের শোষ শব্দ আসতেছে। তো ও এক সময় কর্নারে যেয়ে দাঁড়ায়, সে মানে যে সাবওয়ে স্টেশনের প্যাথের কর্নারে, ডান দিকে তাকাইতে থাকে অন্ধকারে। দূর থেকে হঠাৎ মনে হয় কিছু একটা নড়াচড়া করতেছে। তো ফার্স্টেও চিন্তা করে যে অনেক সময় হিচ হাইকার থাকে, বামরা থাকে, যারা ছিনতাই করে। তো ওইটার ভয় পায় ফার্স্টে, যে এরকম কিছু কি। পরে দেখে না, আস্তে আস্তে একটা মানে অবয়ব, দ্যাট ইজ ওয়ারিং এ হুড, মানে বড় একটা হুডের মতো পরা, এবং মাথাটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এগিয়ে আসতেছে, মানে ওই সাবওয়ের যে ইটার দিকে আসতেছে, রেল লাইনের মধ্যে দিয়ে, ওখান দিয়ে হেঁটে হেঁটে যখন আলোর কাছে আসে, ও দেখে যে একটা মানুষ, কিন্তু মানুষ মাথা নিচু করে একটা চেহারাও দেখতে পায় না খুব একটা। তো ও দেখে যে হেঁটে হেঁটে আসতেছে, তো ঠিক ওর কাছাকাছি এসে ও পিছায় যায় একটু, এবং দেখা যায় ওর দিকে হেঁটে আসতেছে। একটা পর্যায়ে সে মুখটা উঁচু করে তাকায় ওই লোকটা, এবং তাকায় ও দেখে চেহারাটা কেমন জানি বুড়ো এবং বিভৎস টাইপের একটা চেহারা, নট লাইক এ নর্মাল হিউম্যান বিং, এবং চোখের চাহনিটাও কেমন। এবং লোকটা ওর দিকে তাকে একটা হাসি দেয়। হাসি দিয়ে সে দেখে ঠিক ওই ট্রেনের যে পাটাতন থেকে, নিচের লাইন থেকে সে এক লাফ দিয়ে উপরে উড়ে যায় আর কি, বাতাসের মতো। ওর একটা ঝাপটা লেগে দেখে খুব সুইফট, তাকে ক্রস করে উড়ে সাবের অন্য প্রান্ত থেকে চলে গেল লোকটা। এবং ওর সারা শরীর ধরেন মানে ঝিম ধরে যায়, এবং সে খুব ভয় পায়, কাঁপতে থাকে, এবং মানে সে খুব অপ্রকৃতস্থ হয়ে যায় ওই জায়গাটায়, যে কি করবে। তো ইন দ্যাট পয়েন্ট ও করে কি, বসে থাকে চেয়ারে, অনেকক্ষণ চিন্তা করে কি হলো, ব্যাপারটা কি দেখলো, এটা কোনো হ্যালুসিনেশন নাকি আসলে ভৌতিক কিছু, এরকম অনেকক্ষণ চিন্তা করার পরে সে যেটা করে, এক সময় সে ট্রেন আসে, এবং ট্রেনে করে সে উঠে যায়। এরপর অন্য একটা স্টেশনে যে ট্রেন ক্রস করে সে বাসায় যে যথারীতি তার রুমে যায়, যে ঘুমাতে যায় গভীর রাতে। তখন ধরেন মানে লেট নাইট, মানে 3টা-4টা, মানে ভোরের সময় একটা। এই সময় হঠাৎ করে দেখে, মানে ঘুম ভেঙে যায়, দেখে জানলায় কে নক করতেছে, টক 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 করে জানলায় নক হচ্ছে মাথার কাছে। তো শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে, মানে নিউ ইয়র্কে তখন ধরেন ফ্রিজিং টেম্পারেচার অলরেডি। তো চিন্তা করে, জানলায় এত রাতে কে নক করতেছে, আমার ফ্ল্যাট হচ্ছে 3 তলার উপরে, এখানে কে নক করতেছে। তো ও উঠে যায়, আজ থেকে তাকায় দেখে জানলার ওই পাশে ঠিক যে চেহারাটা দেখছিল, সেই চেহারাটা জানলার ওই পাশে। ওকে। এবং সে প্রচন্ড ভয় পায়, মানে কেঁপে ওঠার পরমুহূর্তে দেখে যে নাই, ওই জিনিসটা নাই, কিন্তু একটা বাতাস অনুভব করলে দেখে যে ওর যে জানলাটা ছিল ওইটা হচ্ছে স্লাইড আপ স্লাইড ডাউন টাইপের উইন্ডো আর কি, উপরে ওঠানো নিচে। দেখে যখন হালকা ফাঁকা, সেখান থেকে বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, কিন্তু ওইখানে বেশ ভালো রকমের একটা বাতাস ওখান থেকে আসছে, গাছটি উইন্ড। প্রচন্ড ভয় পেয়ে, মানে আসলে
সে ওই সময় মানে তার সেন্সটাই উল্টাপাল্টা হয়ে যায়। তো ও খাটে যে বসে অনেকক্ষণ চিন্তা করে আমি এটা কি দেখলাম, ইউনো হোয়াট আই এম সিইং, যেটা আমি ওই সময় একটা এক্সপিরিয়েন্স করছি, সে একই জিনিস একই মানুষ আবার। তো ওর মাথায় না ডিমনিক জিনিসটা আসে না, যে এটা কি কোনো ডিমন বা কিছু এরকম। ওরা তো এটাকে ডিমন বলে, যেটাকে আমরা সচরাচর জিন বলি, ওরা ওটাকে ডিমন বলে। রাইট। তো ও শুয়ে থাকে অনেকক্ষণ, শুয়ে থেকে পরবর্তী একটু পর বিছানা থেকে যখন নামতে যায়, ও দেখে যে ও যে ফ্লোরে পা দিচ্ছে, দ্যাট ফিলস লাইক সামথিং লিভিং, মানে কিছু একটা জ্যান্ত কিছুর উপর পা দিলে যেরকম চোখে দেখতেছে সে, ইটস লাইক এ কার্পেট, মানে ওই যে ফ্লোর করা যেটা, মানে ম্যাট বসানো, বাট মানে ওর পা মনে হচ্ছে লিভিং কিছুর উপরে সে ফেলতেছে। তো সে খুব ভয় পায়, চিৎকার করে। চিৎকার করাতে ওখানে আশেপাশে কেউ ছিল না, এবং একসময় সে ফেইন্ট হয়ে যায় আর কি, তার সেন্স থাকে না। পরদিন সকালে তার মানে নিজে যখন বিছনায় আবিষ্কার করে নিজেকে, ওঠে সে তার ভাইয়ের সাথে শেয়ার করে, ফ্লোরিডাতে ফোন করে যে এরকম এরকম ব্যাপার, এরকম হয়েছে। তো ভাই বলে ইট প্রবাবলি আ নাইটমেয়ার, তোমার একটা নাইটমেয়ার হতে পারে, বা তুমি হয়তো কোনো ভুল কিছু মানে দেখছো, অথবা সামথিং তুমি উত্তেজিত ছিল, বা কোনো হনর মুভি দেখছো, কিছু তোমাকে এফেক্ট করছো। ওরা সহজে এটা বিশ্বাস করে না। বাট দ্য থিং ইজ হোয়াট, ও এটা নিয়ে সান্ত্বনা হতে পারে না। দিন চলে যায়, সন্ধ্যা যখন আসে ওকে ওই জিনিসগুলা মনের মধ্যে ভয়গুলা জেগে ধরা শুরু করে ওর। ও হি স্টার্টস টু হ্যাভ ভিশনস অফ ডিফারেন্ট থিংস। হ্যাঁ, মানে বিভিন্ন রকম ভিশন পায়, অনেক জায়গায় এরকম জিনিস তার ভেতরে আসা শুরু করে। তো ও তখন তার মায়ের সাথে আপনার কন্ট্যাক্ট করে। মা নেবারিং স্টেটে ছিল, ওর মা সম্ভবত মেরিল্যান্ড বা কোথাও, খুব কাছেই। হ্যাঁ। তো ওর মা যেটা করে, ওর মা চলে আসে ওর কাছে, না মারা বয়স হয়েছে, দে নো ডিফারেন্ট থিংস। তো মা এসে বসে। তো ওর মা যখন নাকি ওই বাসায় আসে, এসে উঠে, ওঠার পরে ওর সাথে বসে, বলে আমি তোমার বাসায় থাকতেছি গেস্ট রুমে। ওর মা যেটা এক্সপিরিয়েন্স করে, উনি লিভিং রুমে টিভি দেখছিল রাত্রেবেলা। আচ্ছা। উনি হঠাৎ করে ফিল করে যে ওনার মানে পিছনে কেউ আছে, অন্ধকারের ভিতর মনে হচ্ছে রুমে কেউ হাঁটতেছে, তাকায় কেউ নাই। এবং উনি যখন এরকম এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ দেখুন টিভি বন্ধ হয়ে গেছে, মানে সামওয়ান টার্ন অফ দ্য টিভি। তো টিভি বন্ধ করার কিছু রিমোট একটাই ওখানে। এবং উনি মানে জিনিসগুলা ফিল করে যে ওনার বাসার মধ্যে এদিকে ওদিকে কেউ দৌড়ায়, কোনো একটা শব্দ, উনি উপস্থিতি বোঝে। তখন উনি চিন্তা করে যে না, এটা আমার আসলে কিছু, আই হ্যাভ টু টেক সাম ডিসিশন। ছেলেকে উনি কি করে, ওখানকার যে চার্চের যে ফাদার, তার সাথে কথা বলে, মানে ফলোইং ডে গুলোতে যে কথা বলে, যেরকম এরকম ব্যাপার। তো চার্চের ফাদার বলে যে দেখো, আমরা এক্সারসাইজম এগুলো করি না, আমাদের এগুলো নিষেধ এখন করা, এটা হয় না, এরকম কিছু হয় না, এটা একসময় হতো, এখন নিষেধ। তোমার এই ছেলেকে নিয়ে আসো, আই ক্যান প্রে, তার সাথে কথা বলতে পারি। তো ফাদার নিজেই আসে, এসে ওর সাথে কথা বলে। বলে ফাদার তার মাকে একটা কথা বলে যে দেখো, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, ইয়োর সন ইজ অ্যাকচুয়ালি গট ইন টাচ উইথ সাম সর্ট অফ এন্টিটিস, কোন একটা সংস্পর্শে এসছে, এবং সে তোমার সন্তানকে বিরক্ত করতেছে, এবং দ্যাট আই ক্যান নট কিউর, আমি এটা কিউর জানি না। এটার কিছু আছে, যেটা প্রসিজার যেটা করে, সেটার জন্য মানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গেট পারমিশন ফ্রম হায়ার, আমি এটা পারবো না করতে, তার সেটার মানে পারমিশনই নাই। তো সে এটা না করে দেয়। তখন তার মা হেল্প খুঁজে, চিন্তা করে খুঁজে আপনার ইয়ালো পেজ, এটা থেকে। তো তিনি আপনার পায় আর কি, সাধু টাইপের আর কি, সে হচ্ছে ইন্ডিয়ান একজনের, সে একটা মানে রেফারেন্স পায়। তো সেই সাধুর সাথে উনি দেখা করে, ওনার ছেলেকেও দেখা করায়, কথা বলে। তো সেই লোকটা সে কিছুক্ষণ, সে কাইন্ড অফ লাইক অ্যাস্ট্রোলজার টাইপেরও, সে দেখে সে তখন বলে যে আপনার ছেলেকে সবচেয়ে বেস্ট হবে, আমি যেটা আপনাকে করবো, আপনি ব্রুকলিনে যান, ওখানে মুসলিমদের মস্ক আছে, ওখানে মসজিদে যে আপনি ওখানে হুজুর পাবেন। হুজুর বলতে হু আর দ্য মুসলিম পিপল হু অ্যাকচুয়ালি ডু দিস প্রসিজার, তারা এখনো করে, কথা বলেন। তো ভদ্রমহিলা প্রথমে একটু হেজিটেট করেন যে উনি এক ধর্মের মানুষ, উনি এক ধর্মে যাবেন, বাট যেহেতু ওনাকে আরেক ধর্মের মানুষ সাজেশন দিচ্ছেন, তো উনি চান যে ওখানে যে হুজুরের সাথে দেখা করেন। বলার পরে হুজুর বলে যে আপনার ছেলেটাকে দেখেই বলে যে হি গট পজেসড বাই জিন, জিন দ্বারা পজেসড হচ্ছে আপনার ছেলে, এবং ইটস এ ভেরি এল্ডার জিন, খুব মানে বয়স্ক একটা জিন। হ্যাঁ, মানে বয়স্ক জিনের ক্ষমতা অনেক বেশি থাকে, এদেরকে ছাড়ানো খুব কষ্ট, মানে ইটস ভেরি হার্ড প্রসিজার। আমি আপনাকে দিয়ে দিতে পারি প্রসিজার, বাট দ্য থিং ইজ হোয়াট, আপনি কতটুকু মানবেন জানি না। তো তারপরে সে যেটা করেন, তখন উনি আসেন, এসে তাকে মানে চেষ্টা করেন ছাড়ানোর অনেকভাবে, এবং এটার মধ্যে অনেক প্রসিজার হয়, এবং এই প্রসিজারের থ্রুতে এক পর্যায়ে ওই ইসের সাথে, মানে জিন বা ডিমন যাই বলেন, তার সাথে ওই ইসের একটা নেগোসিয়েশন হয় যে হি উইল লিভ হিম, ওকে, এবং এক পর্যায়ে চলে যায়, তাকে ছেড়ে চলে যায়। তো উনি ওই যে আপনার রন বলছি, রন ইজ প্রিটি মাচ অ্যাকচুয়ালি হি রেসপেক্টস দ্যাট হুজুর এ লট নাও,
আচ্ছা, হ্যাঁ অনেক উনি ও রেসপেক্ট করে এখনো, মানে এবং চরম রকম রেসপেক্ট করে। ওকে। এবং তার ভেতরে একটা জিনিস আসছে যে সে মানে এখনো কিছু জিনিস ফিল করে, কারণ এটা বলছে এখনো তার মানে পুরোপুরি সে না কিছু জিনিস ফিল করে। তাকেও হুজুর বলে দিছে যে ইউ নো হোয়াট, তুমি আনঅ্যাটেন্ডেন্ট থাকতে পারবা না, তোমাকে সবসময় অ্যাটেনশন থাকতে হবে যে মানে এই জিনিসটার প্রতি, এগুলা সহজে এভাবে ছেড়ে যায় না। এটা ময়মনসিংহ এর ঘটনা আমার সাথে শেয়ার করেছে জুনায়েদ রহমান। এটা ওনার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা, 80-র দশকের ঘটনা। তো ঘটনা হচ্ছে এরকম, উনি ওই সময় আপনার এইচএসসি পাশ করে বন্ধুর সাথে বেড়াতে যান আপনার ময়মনসিংহ এলাকায়। তো সেখানে যাওয়ার পরে ওনার বন্ধুর বাসা ছিল বেশ পুরাতন, এবং আপনার মানে ওই এলাকায় নাকি অনেক বাড়িঘরই আছে যেগুলো আপনার বেশ পুরাতন তৈরি করা আর কি। এনিওয়ে, তো বন্ধুর সাথে উনি ঘোরাফেরা করেন ওখানে, এবং ওখানে নদীর পাড়েও হাঁটেন, এবং জায়গাটা উনি খুব এনজয় করেন আর কি। তো এক সময় ওনার বন্ধু বলে যে আমার নানা বাড়ি আছে এখানে, আরো আপনার একটু গ্রাম্য এলাকায় আর কি, মানে জায়গাটা আরো ভেতরে আর কি, তুই যাবি? তখন সে বলে যে হ্যাঁ, ওখান থেকে ঘুরে আসা যায়। বলে কি কি আছে? তো বলে অনেক কিছু আছে, বাট এর মধ্যে যেটা আছে একটা প্রাচীন মন্দির আছে, অনেক পুরানো, এবং সেই মন্দিরটা তুই মানে দেখলে খুব মজা পাবি, কারণ ওইটা হচ্ছে একটু মানে রেয়ার মন্দির, যেটাতে আসলে মানে কালী মন্দির আর কি, যেটাকে বলে কালী মন্দির, যেটা নাকি খুব মানে সব জায়গায় থাকে না। তো বলে যে ঠিক আছে যাবো, ঘুরে আসবো, কি অবস্থা। তো ওর বন্ধুর সাথে রওনা দেয় ওখান থেকে, এবং বেশ লং এরিয়া আর কি পার হওয়ার পর সামওয়্যার অ্যারাউন্ড মানে বর্ডারের কাছাকাছি কোন একটা জায়গায় সেই গ্রামে তারা যায়। তো ওখানে যে থাকে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো ঘোরাঘুরি করার কিছু নাই। তারপরে বের হওয়ার পর বন্ধু তাকে নিয়ে যায় যে আপনার চায়ের দোকানে যে চা খায়, এবং তখন জিজ্ঞেস করে যে মন্দিরটা দেখতে চাই। তো বলে রাতের বেলাতে কি দেখবি, অলরেডি রাত হয়ে গেছে। আর ওই সময় অ্যাকচুয়ালি এত মানে আপনার গ্রাম অঞ্চল, তারপর বর্ডারের কাছে এত বেশি ফ্যাসিলিটেড ছিল না, বিদ্যুৎ ছিল না আর কি। তারপর বন্ধুকে চেপে ধরার কারণে তার বন্ধু তাকে নিয়ে যায়, রাতে নিয়ে দূর থেকে দেখায় যেটা মন্দির। তো দেখে যে মন্দিরটা বেশ অব্যবহৃত আর কি, ওখানে খুব একটা মানুষ আসে না, হয়তো কোন একজন আপনার পূজারী বা পুরোহিত যাকে বলে তিনি আছেন ওখানে, বাট অ্যাকচুয়ালি মানে খুব একটা মানুষ ওখানে আসে না, বেশ পুরাতন হয়ে গেছে এটা। এবং রাতের বেলা তো বেশ মানে মানে আপনার মানে নিশ্চুপ জায়গাটা। তো দেখে, এবং যথারীতি ওই ইসের কাছে আপনার জবা ফুল গাছ অনেক আছে, কারণ ওই ওখানে পূজা করার জন্য নাকি জবা ফুল প্রয়োজন হয় আর কি। এনিওয়ে, সে দেখে, তো তার কাছে নাকি প্রথমেই জায়গাটা মানে বেশ একটু হরিফিক টাইপের লাগে আর কি, ভয় পায় উনি। তো চলে আসে, অ্যান্ড একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ঢুকে, খুব মানে বেশি রকমের কিউরিয়াসিটি, যে মানে জায়গাটার সম্বন্ধে সামহাও মানে তাকে কেউ একজন কল করতেছে এরকম তার ফিল হয়, যে ওখানে যেতেই হবে, মানে অস্থির একটা ফিলিংস তার ভিতরে হয়। তো যাই হোক, রাতটা সে কোনো মতে পার করে। দিনের বেলা সে ফার্স্ট যে কাজটা করে, সে ওই এলাকায় চলে যায়, বন্ধুকে না বলি সে হেঁটে হেঁটে ওখানে চলে যায় রাস্তা খুঁজে। তো যে দেখে যে যেখানে তারা চা খেয়েছিল সেই দোকানটা তখনও খোলা। তো ওখানে বসে চা খেয়ে ওই জিজ্ঞেস করে যে এই মন্দির কতদিন ধরে আছে। তো বলে এটা তো অনেক আগের মন্দির, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে আছে। হ্যাঁ, এখানে অনেক মানে আপনার মানুষজন আসতো এক সময় দেখতে দেখতে, এখন আর খুব একটা আসে না। তো বলে এখানে পূজারি আছে নাকি? তো বলে যে হ্যাঁ, এখানে পূজারি আছে, তিনি মানে আপনার সবসময় মানে ই করে না, এবং মন্দির সবসময় খোলাও হয় না, এটা স্পেশাল পূজা পার্বণের জন্য এটা খোলা হয়। তো উনি ওখানে হেঁটে যেয়ে ওই মন্দিরের কাছে দেখে যে আপনার অনেক গাছগাছালি আছে, এবং আপনার ফুলের গাছ টাছ, এবং কাউকে পায় না উনি। মন্দিরের চত্বর যেটা সেটা আপনার খালি পড়ে আছে, দরজা বন্ধ করা, দেখার কিছু নাই। তো তখন থেকে নাকি সে একটা মানে আজব ফিল করতে থাকে যে টু গো ব্যাক, মানে বারবার ওখানে যাওয়ার। তো উনি চলে আসে, ওয়েট করে, দুপুরবেলা আবার যায়। দুপুরবেলা যে সে দেখে যে ওখানে মন্দিরের যে দরজাটা সেটা খোলা, সেটা আপনার লাগানো নাই, সেখানে তালা নাই। তো সে কি করে, মন্দিরের চত্বরে যায়। চত্বরে যে সে আপনার একবার সে ঢুকে যেতে যায়, পরে সে চিন্তা করে যে তার পায়ে জুতাটা খুলে, নিজের মন থেকেই মানে সে ফিল করে যে হি হ্যাজ টু রিমুভ দ্য শুজ। জুতাটা খুলে সে ভেতরে ঢুকে। তো ভেতরে ঢুকে সে প্রথমেই যখন দরজাটা খুলে ঢুকে, সে একটা ধাক্কা খায়। সেখানে আপনার মূর্তিটা আছে, কালীর মূর্তি জায়গা মতো রাখা, এবং মূর্তিটা দেখে সে একটা ভয় ফিল করে ভেতরে, প্রচন্ড রকমের ভয়। সামথিং অ্যাকচুয়ালি সে মানে তার ভাষাতে হচ্ছে যে সময়টা ছিল দুপুরবেলা, মানে ভর দুপুর,
এবং তার সাথে কেউ নাই, সে একা গেছে এবং ওখানে কাউকে পায়ও নাই। সে হঠাৎ করে সে মন্দিরটাতে মানে মূর্তিটা থেকে ভয় পেয়ে যায়। মানে অনেকেই হয়তো জানেন আপনারা যে কালী মূর্তি সাধারণত জীব বের করা থাকে এবং পুরো কালো রঙের মূর্তি ছিল সেটা। তো দেখি প্রচন্ড একটা ভয় তাকে গ্রাস করে এবং মনে হচ্ছে সে গরমের মধ্যে সে মানে আপনার ঠান্ডা লাগা শুরু করে, এরকম একটা ফিলিংস তার ভেতরে। তো সে কি করে, সেখানে থাকতে পারে না, সে বের হয়ে আসতে থাকে। তো যখন সে পেছন ফিরে বের হয়ে আসে তখন নাকি তার কানের কাছে ফিস ফিস করে কে জানি বলে, কই যাস। সে মানে একদম আরো মানে হয়ে যায়, আপনার ভয়ে শক্ত হয়ে যায়। এবং সে মন্দির থেকে নামার পরেই দেখে একটা বড় সাপ ওই জায়গায় বেরোচ্ছে এবং সাপটা নাকি ওই জায়গায় দাঁড়াই ছিল তাকে দেখে, মানে নড়ছেও না চড়ছেও না, মানে ফনা তুলে দাঁড়ায় আছে। এনিওয়ে সামহাও সে ম্যানেজ টু কাম ব্যাক এবং মানে বেশ ঘোর লাগা অবস্থায় সে ফিরে আসে বাসায়। এসে তার খুব মানে শরীর খারাপ হয়, জ্বর আসে। বন্ধু জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি, বলে যে আমি এরকম গেছিলাম ওইখানে। বলে তুই এখানে কেন গেছিস, ওখানে তো যাওয়ার কিছু নাই, তোরে বলছি তুই যাবি একটা সময়, আমি মন্দিরের যিনি মানে ব্যবস্থাপক বা পূজারী যে আছে তার সাথে নিয়ে যাবো, এইভাবে তো যাওয়া ঠিক না। এবং মানুষ এটা তারা একটা মানে একটা পূজা হয় বা এটা একটা মন্দির, তো এইভাবে যাওয়া ঠিক না, তুই কেন গেছিস, তোর অনেক বেয়াদবি হতে পারে, সামথিং লাইক মানে ওরা যেটা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী তোমার উল্টাপাল্টাও কিছু করে থাকতে পারো তুমি। এনিওয়ে তোর জ্বর আসে এবং জ্বরটা ভালো হয় এবং বন্ধু তাকে বলে তুই আরেকবার যাবি, তুই যে ভয় পেয়েছিস ভয়টা কাটানোর জন্য। সে আর যেতে চায় না। এনিওয়ে তো এরপরে সে ঢাকায় ব্যাক করে চলে আসে। আচ্ছা, ঢাকায় ব্যাক করে যখন সে চলে আসে, আসার পরে বাসায় আসে। বাসায় এসে তার কোনো কিছু ভাল লাগে না, কেমন অদ্ভুত অদ্ভুত ফিলিংস লাগে। রাতে যখন সে ঘুমায় তখন সে ওই স্বপ্নে ওই মূর্তিটা দেখে। আচ্ছা, মূর্তিটা দেখে এবং সে স্বপ্নে দেখে মূর্তি তাকে বলতেছে তুই কই যাস, তুই চলে গেলি, তুই আসলি চলে গেলি, এই ধরনের কিছু কথা সে শুনে, উইসপারিং ভয়েস টাইপের। এবং সে ভয় লাগা শুরু হয় তার। তো এমন ভয়টা শুরু হয়, ভয়টা মানে এক পর্যায়ে মানে স্বপ্ন তো দেখি সে নাইট মেয়ার হতে থাকে এবং এরপর যেটা হয় সে একলা সিঁড়িতে ওঠানামা করতে পারে না, তার মনে পিছন দিকে উঠতেছে। তো একদিন নাকি সে ঘুমায় আছে, রাত্রেবেলা সে এরকম হঠাৎ এরকম ফিসফিসানির শব্দে তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর সে তাকায় দেখে যে ঠিক তার রুমের দরজার সামনে ওই কালী মূর্তি দাঁড়ায় আছে এবং এটা দেখে চিৎকার করে ওঠে প্রচন্ড। চিৎকার করার পর তার বাসার মানুষজন আসে, কি ব্যাপার, এবং তখন থেকে নাকি সে পুরো অ্যাবনর্মাল হয়ে যায়। তার কিছু জিনিস সে যেটা বলছে তার মনে নাই, বাট অ্যাকচুয়ালি সে পরে যেটা শুনছে ফ্যামিলি মেম্বারদের কাছে সেটা আমি বলতেছি। ওনার আর মনে নেই ওখান থেকে ওই সেন্স আসার পরে। আচ্ছা, ওনার ফ্যামিলির ভাষ্য মতে ওনারা যখন চিৎকার শুনে আসার পর দেখে যে উনি বিড়বিড় করতেছে, মানে তার মুখ দিয়ে কোনো নর্মাল কথা বেরোচ্ছে না, উনি বিজাতীয় কিছু কথা বলতেছে এবং ওনার মানে আচরণ খুব পাগলের মতো ডিফারেন্ট টাইপের অ্যাক্ট করতেছে সে। তো তাকে ফ্যামিলি মেম্বার শান্ত করার চেষ্টা করে, বুঝতে পারে না কি হয়েছে এবং তিনি ওই মাঝখানে যে ঘটনাটা যে উনি মন্দিরে গেছিল, জ্বর আসছিল, এই ঘটনাগুলো কারো কাছে শেয়ার করেনি উনি বাসায়। তো তারা রিলেট করতে পারে না। তো তারা এরকম তাকে দেখে যে পাগলামি করে, বাসায় খাবার খায় না, এটা ভেঙে ফেলে সেটা ভেঙে ফেলে, মানে হি বিকেম ভেরি অ্যাকচুয়ালি মানে ইনসাইন টাইপের হয়ে গেছে। তারা জিনিসটা রিলেট করতে পারে না, বলে মানুষকে। তো অনেকে বলে মানসিক ডাক্তার দেখো তাকে। তো তার ফ্যামিলি তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অ্যাকচুয়ালি তাকে কোনো রকম মানে দিতে পারে না, রেমেডি। বলে যে আপনার ছেলেকে ঘুমের ওষুধ দেন, হতে পারে তার মেন্টাল কোনো ডিসঅর্ডার হয়েছে সামথিং, মানে তারা উল্টা কেস স্টাডি করার চেষ্টা করে তাকে নিয়ে, মানে সামথিং তার ফ্যামিলি লাইফে কোনো সমস্যা আছে কিনা। এরকম কিছু ছিল না, হি ওয়াজ এ ভেরি সাউন্ড পারসন। তো এরপর যেটা হয়, ওর যে বন্ধু যার সাথে সে গেছিল ওখানে, সে এই ঘটনাটা শোনে, মানে এই ঘটনা শুনতে পায় যে ও পাগল টাইপের হয়ে গেছে। তখন বন্ধুটা এসে তার বাবা মাকে বলে যে দেখেন আঙ্কেল আন্টি এরকম হয়েছিল, ব্যাপারটা আপনারা একটু ধর্মীয় দিকে চেষ্টা করে দেখেন। তখন তার বাবা মা একজন মানে হুজুরকে নিয়ে আসেন, এনে তার সাথে কথা বলেন। তো হুজুরের সাথে কথা বলার আগে ফার্স্টে তারা যেহেতু সে মন্দিরে যে পৌঁছে দিল, তার চেষ্টা করছিল একজন আপনার পুরোহিত টাইপের হিন্দু কাউকে নিয়ে আসার জন্য। তো উনি এসে যেটা বলেন, উনি ঢুকেই বলে আপনার ছেলেকে তো করছে, কালীর নজর পড়ছে তার উপরে, কারণ সে ওখানে যে গেছে কালীর ওখানে এবং এমন সময় গেছে যে সময় আর কি আপনার একটা শুভ সময় না আর কি, এই সময় যে সে ঢুকছে এবং সে সম্ভবত কোনো বেয়াদবি করছে ওখানে, তার আচরণে কোনো প্রবলেম ছিল, এর জন্য হয়েছে। এবং এটা ছাড়াতে অনেক প্রসিজার বলে সে। তো তার বাবা মা তারা যেহেতু মুসলিম ফ্যামিলি, তারা যেটা করে তারা একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর এসে দেখে বলে যে তার উপর কোনো একটা পজেশন আছে, সম্ভবত কোনো জিনের পজেশন, হ্যাঁ, কোনো মানে খুব মানে এল্ডার জিন, যে নাকি খুব ক্ষমতাবান, মানে যার অনেক পাওয়ার এবং অনেক বয়স্ক, এবং সে তাকে পজেস করছে। সে এমন কোথাও গেছিল। তো এটা ছাড়াতে গেলে আমরা চেষ্টা করতে পারি এখানে, বাট আপনি যেটা বেটার হয় আপনি চিটাগং এ
একজন এরকম বড় কামেল আছেন এক জায়গায়, সেখানে নিয়ে যান, সেখানে নিলে প্রপার চিকিৎসাটা হবে। এখানে আমি মোটামুটি তাকে একটা তাবিজ দিয়ে দিই। তো হুজুর যখন নাকি তার সাথে কথা বলে, তিনি হুজুরের সাথে খুব বাজেভাবে সে রিয়াক্ট করে। এসে হুজুর তাবিজ দিতেছে, সে তাবিজ নিবে না, তাবিজ পড়াতে দিবে না, বিশাল অবস্থা। যাক, হুজুর তাকে কোনো মতে ম্যানেজ করে তাবিজ পড়ায় দেয় এবং বলে যে তাকে আপনার একটু দেখে শুনে রাখবেন, কারণ এই ধরনের ক্ষেত্রে মানুষ যেটা করে যে কমিট সুইসাইড লট অফ টাইম, মানে দেখা যাচ্ছে যে বিল্ডিং এর উপর উঠে লাফ দিয়ে পড়ে বা কোনো একটা কিছু হয়, তার ভিশন আসে। তো এনিওয়ে, তো ওকে ফ্যামিলি মেম্বাররা নাকি চিটং এ নিয়ে যায় একসময়, দে ম্যানেজ টু টেক হিম টু চিটাগং। আচ্ছা, নিয়ে তো ওই যার কথা বলছিল তার সাথে দেখা করেন। তো তিনি তাকে বলে যে আচ্ছা, ওকে করতে গেলে যেটা করা লাগবে, আপনারা তাকে নিয়ে আসবেন অমুক একটা জায়গা দেয় স্পেসিফিক, বলে এখানে নিয়ে আসবেন, এখানে তাকে আমরা চিকিৎসা করব। আচ্ছা, তো ওনাকে নিয়ে যাওয়ার পরে যে নিয়ে যায় সে হচ্ছে আসলে খাদেম, ওই যেই মানে আর কি আপনার যে আলেম লোকটা ওনার খাদেম, সে নিয়ে যায় রাতেবেলা। তো নিয়ে যায় সন্ধ্যার আগে। তো সেই সময় সে ওই বলে আপনার যে ওই খাদেম যে বলে, সে আপনারা আনার সময় মুরগি নিয়ে আসবেন, দুইটা মুরগি আনবেন, এবং ওই মুরগিটা আনার পর মুরগিটা একদমই কিনে নিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে মানে এক কালারের মুরগি হয়, সাদা বা কালো এই ধরনের, মানে এটা যাতে ডিফারেন্ট টাইপের কালার না থাকে। তো নিয়ে আসে মুরগি, নিয়ে ওনাকে নিয়ে যায়। যাওয়ার পরে ওই আলেম ভদ্রলোক যখন আসেন ওখানে, তিনি আসার পর বলে একদম সে নর্মাল অ্যাক্ট করতেছে। তখন নাকি ওনাকে দেখে আলেম জিজ্ঞেস করে ফার্স্টে যে তোমার সমস্যাটা কি? সে বলে যে আমার তো কোনো সমস্যা নেই। বলে তুমি এখানে কেন আসছো জানো? বলে আমি জানি না, আমি এখন দেখতেছি আমাকে এখানে বসা, আমি কিছুই জানি না, এর আগের ঘটনা আমার কিছু মনে নেই। তখন বলে যে তুমি কিছু একটা হয়েছে তোমার, তো তোমাকে আমি একটা চিকিৎসা করব, তুমি বাসায় যেয়ে খুব নর্মালি অ্যাক্ট করবা, এখন থেকে আর অ্যাবনর্মাল অ্যাক্ট করবা না, এটা বলে দেয়। বলে দিয়ে আলেম তাকে বলে তোমার কাছে আসে। কাছে যখন আসতে বলে তখন নাকি সে আবার এই পাগলামি আচরণগুলো করা শুরু করে। এনিওয়ে, তাকে ম্যানেজ করে আলেমের কাছে আনা হয়। তো তার হাতে একটা তাবিজ বেঁধে দেয় ওই আলেম, এবং যে দুটো মুরগি ছিল ওই মুরগি দুটোকে বলে যে আপনারা ছেড়ে দেন, কিছু মানে এসে ছেড়ে দেন। তো উনি যে ছেড়ে দেয়, তাকে দোয়া পড়ে করে দেয়। এবং যখন নাকি ছেলেটা মোটামুটি সুস্থ হয়ে যায়, এবং সুস্থ হয়ে সে দেখে যে সে ডিফারেন্ট, সে মানে সাধারণ যে তার স্টেট ছিল সেটা সে নাই, হি ইজ ডিফারেন্ট, তার চেহারা ডিফারেন্ট, সবকিছু সে ডিফারেন্ট হয়ে যায়, চেহারাও বেশ বদলে যায়, কারণ সে এতদিন বেশ পাগলের মতো আচরণ করছে এবং ডিফারেন্ট টাইপের। তখন আলেমটা তাদেরকে জানায় যে আপনার ছেলের যেটা হয়েছিল, মানে সে একটা রং টাইমে রং জায়গায় একটা বাজে জিন দ্বারা পজেস্ট হয়েছিল, এবং সাধারণত এই ধরনের জিন পজেস্ট করলে তাকে ছাড়ানো খুব কঠিন। আপনারা সঠিক সময় নিয়ে আসছেন একটা জায়গায়, হয়তো তার পরবর্তী স্টেটটা সে মারাও যেতে পারতো, কারণ এরকম স্টেটে অনেকে দেখা যাচ্ছে ব্রেন হ্যামারেজ হয়েও মারা যায়। এরকম সময় আপনাকে নিয়ে আসতে পারছেন, এবং তাকে আমরা মানে তাকে যতটুকু করে সুস্থ, বাট একটা জিনিস তাকে মনে রাখবেন, তাকে অসময়ে কোথাও যেতে দেবেন না, কারণ ওই জিনের তার নজর থাকবে। আমি ব্যবস্থা করে দিয়েছি, বাট জিনের নজর থাকবে, অসময় যেন সে কোথাও না যায়। যেমন দেখ কয়েকটা বাজে সময়ের কথা বলছে, যেমন আপনার মানে আপনার সকালে ঠিক সূর্য যখন উঠতেছে যে সময়টা, ফজরের পরের সময়টা এটা, তারপর বলছে ভর দুপুরের সময়টা, যেটা আমরা অনেক সময় জানি যে নামাজ পড়াও হারাম, ওই সময়টা নামাজ পড়াও নিষেধ। ওই সময়গুলোতে তাকে বলছে যে উল্টাপাল্টা জায়গায় কোথাও যাতে না যায়। তো উনি এখন সুস্থ আছেন, উনি ইটালিতে আছেন, এখান থেকে উনি মেলটা করছেন আমাকে। এই স্টোরিটা আমাকে বলেছে সাফায়েত ভাইয়া, অনেক আগের কাহিনী, মানে স্বাধীনোত্তরকাল ওরকম সময়ের আর কি। তো উনি যে জেলা শহরে থাকতেন ওই সময়ে, তো সেখানে আপনার একটা হসপিটাল টাইপের ছিল। তো ওখানে এক ডোম কাজ করতো। তো ডোমটা পরবর্তীতে পাগল হয়ে যায়। কেন পাগল হয় সেটার স্টোরিটা এটা আর কি। তো ডোমটার কাছে, ডোমটা তখন কাজ করছে আর কি, জব করছে, মানে সে মানে কাজ করে। তো তার কাজ শেষ, মানে রাতের এমন একটা সময় 8টা-9টা এরকম সময় সাধারণত ওদের আর পোস্টমর্টেম বা এই ধরনের কিছু করার প্রয়োজন পড়ে না। তো সে চলে যাবে, এমন একটা সময় একটা লাশ আসে। লাশ আসার পরে বলা হয় যে, মানে ওখান থেকে বলা হয় কাজ করতে হবে, এবং তাকে বাইরে ডেকে নিয়ে যায়। তো ওখানকার কিছু ক্ষমতাশালী ব্যক্তির একজন মানে আপনার অ্যাসিস্ট্যান্ট বা কেউ এসে তাকে বলে কি যে, দেখো তুমি এটা পোস্টমর্টেম করবা বা কাটবা, কিন্তু তোমার রিপোর্ট থাকবে বিষ খেয়ে আত্মহত্যা। কি হয়েছে না হয়েছে এটা তোমার দেখার দরকার নেই, বিষ খেয়ে আত্মহত্যা এটা তোমার। এবং তাকে একটা টাকা হাতে গুঁজে দিয়ে যায়। তো সেই ডোম যে কার কেটে মানে ময়না তদন্ত করে হোয়াটএভার। তো সে করে কি, ঘটনা শুনে সে কোনো কথা বলে না, সে যথারীতি তার মতো আর কি একটু পরে ঘুরে এসে সেই তার লাশ কাটা ঘরে চলে যায়। তো চলে যেয়ে সে দেখে যে বেসিক্যালি একটা মানে ডেড বডি,
শুয়ে আছে, সাদা কাপড় দেওয়া। তো সে তার কাজ শুরু করে, কাপড় উঠায় এবং সে কাটাকাটি করা শুরু করে তার কাজগুলো। তো একটা পর্যায়ে মানে তার মধ্যে প্রথমে একটা মানে ভাব এসে গেছিল যে এটা তো আমি জানি কি দিব আমি রিপোর্ট, তো আমি দিয়ে দিই। কিন্তু ওরা যেহেতু একটা কাজে ইনভলভড, মানে দে আর ইনভলভ ইন মানে what do you call some sort of profession, আপনি যে প্রফেশনে থাকেন আপনি কিন্তু চাইলেও ফাঁকিবাজি করতে পারবেন না। ওর মধ্যে খেয়াল আসে যে কি হয়েছিল আসলে জিনিসটা, তো কাটা শুরু করে। কাটতে কাটতে একসময় সে আপনার লাশের বুক কাটে, কেটে হার্ট কাটে, কারণ হার্ট দেখলেই নাকি বিষের ব্যাপারটা বোঝা যায়। তো হার্টটা কাটে, কাটার পরে ও কালারটা দেখে যে না আসলেই না, মানে যেটা হওয়ার কথা সেরকম কালার না। তো যখন ও দেখছে হঠাৎ করে ওর যে লাশ কাটা ঘরের দরজাটা সেখানে দুম করে কেউ একটা শব্দ পায়, মনে হয় যে কেউ জোরে লাথি মেরেছে। তাড়াতাড়ি চমকা উঠে বলে এরকম তো হয় না, কি ব্যাপার, কে আসছে, কে কে বলে, কোনো শব্দ নেই। ও আস্তে করে ঘুরে যায়, যে গেটের কাছে যায়, যে গেটটা খোলে, তাকায়। সাধারণত এটা করে না সে, মানে লাশ কাটার সময় সে ইন্টারফারেন্স পড়ে না। যখন ও দরজা খুলে দেখে কেউ নাই আশেপাশে, কিন্তু আশেপাশে যে মানে ওর আশেপাশে যে গাছপালা ছিল সেগুলো প্রচন্ড রকমের নড়ছে, লাইক বাতাস, গাছটি উইন্ড। তো সে কিছুটা আপনার ভয় পায়ও না, কারণ ও আসলে ওরা সেন্সেই থাকে না, মানে একটু নার্ভাস হয়ে যায়। ব্যাপারটা কি, তো গেটটা আটকায় লাশের কাছে আসে। আসার পর ও যখন আবার হাত দিতে যায় হঠাৎ করে দেখে লাশটা চোখ মেলে তার দিকে তাকায় তার বুকটা নিজেই ফাঁক করে ফেলে বলে, সত্যি কথা বল, আমি বিষ খাই নাই। এটা শোনার সাথে সাথেই ডোমের মাথায় আপনার চরম রকম মানে সে মানে একটা ভয় পেয়ে যায়, মারাত্মক ভয় পায়, এবং তার মাথার মধ্যে মনে হয় যে মানে বিদ্যুতিক একটা শক চলছে, শক ওয়েভ। সে খুব ভয় পাওয়ার পর সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা, চিৎকার করে। মানুষজন আসার পর প্রথম যে সে জিনিসটা করে, যার সাথে দেখা হয় তাকে সে বলে ঘটনাটা। এবং ওই দিন রাত্রে বাসায় যাওয়ার পরে প্রচন্ড জ্বর আসে। পরদিন থেকে সে উল্টাপাল্টা প্রলাপ বকে, আর কিছুই সে বলতে পারে না, পাগল, এবং সে পাগল হিসেবেই পরে তার লাইফ পার করে। মানে আমার যেটা মনে হয় যে হয়তো ওই শেষ যে কথাগুলো, সেই কথাগুলো শোনার আগেও হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল এবং মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছিল। আমার যেটা মনে হয় মানে যা হওয়ার ওই কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সত্যি কি মিথ্যা, সে তার মানে সে উপলব্ধি আসলেই সেগুলো সত্যি ঘটেছে কিনা তা যাই না, তার আগে আমার ধারণা যে যা হয়ে গেছে। এবং যে তার কাছ থেকে ঘটনাগুলো শুনছে সেই পরে শেয়ার করে যে জিনিসটা এরকম সে বলে গেছে তাকে। আচ্ছা। এবং পরবর্তীতে ফ্ল্যাশ হয় জিনিসটা আসলেই কিন্তু সে আপনার বিষক্রিয়ায় মরে নাই। আচ্ছা, তাকে সামওয়্যার শ্বাসরোধ করে মারা হয়েছিল। ওকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি এই যে একটু আগেই বলছিলেন আমাদের হাতে সময় খুব কম, ছোটবেলার একটা ঘটনা বলছিলেন। ছোটবেলায় জিনিসটা ছিল আপনার গল্পের ছলে বলা, যে ম্যাজিশিয়ান নিয়ে। আমার ছোটবেলায় আমি তখন খুব ছোট, ঝাপসা মনে পড়ে, তারপরও জিনিসটা মজার একটা জিনিসের জন্য মনে পড়ে। এটা কিন্তু ভয়ের না, তেমন ভয়ের না, খুব মজার জিনিস। আমার এক মামা ছিল, ওনার এক ফ্রেন্ড, উনি মানে সামওয়্যার ইন পাকিস্তান থেকে হয়তো এসেছিল, ওনার একসাথে পড়াশোনা করতেন এক সময়। আসার পর সবাই শোনে এক সময় যে যারা আশেপাশে ছিল যে উনি নাকি জাদু জানে, ম্যাজিক জানে। তো ম্যাজিক বলতে বোঝাতে সবাই বলে যে ওনার উপর কোন রকম পজিশন আছে এবং উনি অনেক কিছু করতে পারেন। তো তখন মনে করেন যে ওই মোহাম্মদপুর এলাকায় কিন্তু মানে রাতের বেলা একটু নিশ্চুপ হয়ে যেত, সব বাড়িগুলো একতলা ছিল, দোতলা ছিল, এর বেশি কিছু ছিল না। আমার মনে ঝাপসা মনে পড়ে যে রাতের বেলা বারান্দায়, উঠোনে আর কি, উনি বসে আছে, ওনাকে ঘিরে সবাই বলতেছে কিছু একটা দেখান। তো সে বলে কি দেখাবো বলেন দেখান। তখন সে বলে একটা পেয়ালায় করে পরিষ্কার পানি আনবা, অবশ্যই খাবার পানি, সেটার মধ্যে এরকম নোংরা না থাকে। তো তাকে নিয়ে এসে দেওয়া হয় একটা চীনামাটির বাটিতে, আমার বাড়িটা চেহারা মনে আছে, সাদা রঙের একটা বাটি, পরিষ্কার স্বচ্ছ পানি, সেটাতে খাওয়ার পানি, আর বলে একটা তসবি এনে দাও আমাকে। তসবি নিয়ে আসে। তারপরে উনি কিছুই নিজের সঙ্গে করে নিয়ে আসেন? কিছুই সাথে ছিলেন না, অল অফ এ সাডেন বাসা থেকে নিয়েছেন। হঠাৎ বসে আছেন, তো উনি তসবিটা হাতে নিল, নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে তাকালেন আর উপরের দিকে, হঠাৎ করে তসবিটাকে উনি পানিতে ছেড়ে দিলেন বাটির, এবং সাথে সাথে পুরো পানিটা অরেঞ্জ কালারের হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবং সবাই অনেকক্ষণ স্টান হয়ে তাকায় ছিল জিনিসটা, যা কিছু ঘটছে চোখের সামনে। এবং তখন সবাইকে একটু একটু করে সেই পেয়ালা থেকে সেই অরেঞ্জ কালারের পানীয় খেতে দেওয়া হলো। আমি যখন ছোট, আমাকে যদিও দিতে চাচ্ছিল না, তারপরে অল্প একটু দেওয়া হয়, এবং এত সুস্বাদু পানীয় ছিল সেটা, মানে আই ক্যান্ট অ্যাকচুয়ালি মানে ডিসক্রাইব। কারণ তখনকার ট্যাঙ্ক গুলো কিন্তু অরিজিনালি আপনার জার্মান থেকে আসতো, গ্লাস বটলে, এবং সেই ট্যাঙ্কের থেকেও সুস্বাদু, মানে ট্যাঙ্ক খেয়েও আমরা যে টেস্টটা পেয়েছিলাম ছোটকালে
তার থেকে সুস্বাদু কোনো পানীয় ওটার মধ্যে ছিল। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আপনার পিয়াসা মিত্র, ও কলকাতায় থাকে। ওর লাইফের একটা ঘটনা। জি। তো ঘটনা হচ্ছে ওরা পিয়াসা এবং তার হাজব্যান্ড ওরা প্রায় বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যায়। তো ওরা মধ্যপ্রদেশের একটা জায়গায় বেড়াতে যায়, জায়গাটার নাম হচ্ছে খাজুরাহো। এবং ওই জায়গাটা নাকি আপনার বেশ এনশিয়েন্ট একটা শহর। এখানে মানে বেশ আপনার অনেক টেম্পল রয়েছে, মানে খুব এনশিয়েন্ট অনেক টেম্পল। ওখানে সবসময় আর্কিওলজিস্টরা কাজ করছে, এখনো করে। দে আর ডিগিংস অ্যান্ড ফাইন্ডিংস থিংস। তো এরকম একটা শহরে ওরা বেড়াতে যায়। তো বেড়াতে যায় এবং ওখানে শোনে যে ওখানে নাকি খুব বেশি আপনার তান্ত্রিক ছিল একসময়, অনেক তান্ত্রিক ছিল যারা আপনার ব্ল্যাক আর্ট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো। এরকম কিছু কিছু জায়গা কিন্তু এখনো ভারতে আছে যারা এই কাজটা করে, আসামে যেমন আছে। তো ওখানে নাকি একসময় খুব বেশি করতো আর কি। তো এরকম একটা জায়গা ওরা বেড়াতে যায়, যাওয়ার পর ওখানকার ট্যুরিজমের একটা হোটেল, একটা রিসোর্ট, ওখানে ওরা ওঠে। তো ওঠার পর সেটার আপনার প্রথম দিন সকালে ভালোই কাটছে ওখানে, রাত থাকার পরে সকালবেলা ওরা বেরোচ্ছে। ওরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে ওরা ছিল। তো সেটার একটা আপনার স্লাইডিং ডোর আছে, যেটার বাইরে আপনার বের হলেই একটা লনের পাশে হচ্ছে, ওপারে হচ্ছে আপনার বেশ ঘন জঙ্গল টাইপের, গাছগাছালি বেশ। তো পিয়াসা এবং ওর হাজবেন্ড বের হয়ে বেশ ছবি তোলে, ওখানে বেশ কিছু ছবি তুলছে লন থেকে স্লাইডিং ডোর পার হয়ে। তো যখন ছবি তুলছে একটু পরে ওরা যখন ফিরে আসছে, তখন দেখে যে বাসার লনের যে সামনের জায়গাটা, পেভটা, ওই পেভমেন্টের উপরে কিছু একটা পড়ে আছে। তো কাছাকাছি এসে দেখে যে ওখানে কেউ আপনার শুকনো মরিচ, দেন সরিষা, এই ধরনের কিছু জিনিস হাফ বার্ন হয়ে পড়ে আছে। তো পিয়াসা ওটার উপরে স্টেপ করে ফেলে, পা দিয়ে ফেলে। তো ওর হাজবেন্ড ওকে ধরে সরায় যে কি ব্যাপারটা কি, ওটা নিয়ে ওরা কথা বলে যে এই জিনিসটা কেন এসছে। এটা এই ধরনের জিনিস, আধা পোড়া সরিষা, কাঁচা শুকনো মরিচ, এই ধরনের জিনিসটা সাধারণত থাকে না কোথাও। এগুলা সাধারণত মানুষ আপনার কোন রকম রিচুয়াল করার সময় ব্যবহার করে। এটা অনেকেই জানে যে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে কোনো রিচুয়াল, কাউকে কোনো ক্ষতি করতে গেলে বা এই ধরনের জিনিস এই পাওয়া যায় হাফ বার্ন অবস্থায় ফেলে রাখা কোথাও। এক্সকিউজ মি। তো এই জিনিসটা পাওয়ার পর স্টেপ পাওয়ার ওরা একটু মানে হয়ে যায় যে আমরা এখানে আসিনি, আমাদের কেউ চেনে না, কি আমাদের জানলার সামনে এরকম ফেলে রাখলো। তো ওরা আপনার বেয়ারাকে ডাকে, হোটেলের যে বয় আছে তাদেরকে ডাকে বা রুম সার্ভিসকে ডাকে, বলে যে এই জিনিসগুলো কি। ওরা দেখা যাচ্ছে জিনিসটা দেখে একটু ভয় পায়, ওদের চেহারার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ, তো একজনকে জিজ্ঞেস করে, নিজেরা আবার কানে কি বলতেছে, কানাঘুষা করতেছে। তো ওরা বলে যে কানাঘুষা করতেছে, এটা কি? তখন বলে ওরা কিছু না বলে নিজেরা আলাপ করে, নিজেরা স্টেপ করে না ওটার উপরে, একজন একটা কোদাল নিয়ে এসে ওটাকে উঠায় নিয়ে যায়, উঠায় নিয়ে কোথাও ডিসকার্ড করে ফেলে। এনিওয়ে এটা দেখে ওরা নিজেরা একটু হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, হোয়াট ইজ দিস। রুমে ঢোকে কথাবার্তা বলে। তো ওই দিনটা পার হয়ে যায়। রাতের বেলা ওরা যখন ঘুমাচ্ছে, বলতেছে শীতকাল, প্রচন্ড শীত, এবং শীতের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক শীতে দেখা যায় যে কুয়াশা ভেসে যায় ওইসব জায়গা দিয়ে। তো একটা সময় হঠাৎ করে একটা তীক্ষ্ণ চিৎকারে ঘুম ভেঙে যায়, পিয়াসার ঘুম ভাঙে। তো সে হঠাৎ করে শুনে যে একটা উলফের হাউলিং, একটা নেকড়ে বাঘ যেভাবে ডাকে, হাউল করে, যেটা আর কি বিলাপ করে যে হাউল করে, সে হাউলিংটা, বাট এটা কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে, মেয়ে মানুষের গলা দিয়ে যদি হাউল করে থাকে উলফের মতো করে, সে তীক্ষ্ণ হাউলিং। এবং তার ঘুম ভাঙার পরও এটা রেস রয়েছে, প্রায় 15-20 সেকেন্ড ধরে এই শব্দটা হচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়েছে, এবং শব্দটা এতই ভয়ঙ্কর ছিল বলার মতো না। ঠিক তাদের বিছানা থেকে 2-3 ফিট দূরে ছিল সোফা, তার পাশেই গ্লাসের যে আপনার পার্টিশনটা, সেখান থেকে আসছে শব্দটা, যেন গ্লাসের ওই পার থেকে খুবই কাছাকাছি। এবং সে খুব ভয় পেয়ে যায়। তো সে তার হাজবেন্ডকে চিমটি কাটে। হাজবেন্ড সাথে সাথেই তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ শুনেছি, শব্দটা শুনেছি। তো সে তখন বুঝে যে শব্দটা সে একা শুনে নেই, পাশের জন্য শুনতেছে। এবং কেমন একটা বাজে পরিবেশ ওখানে সৃষ্টি হয়। এবং ওরা একটু পরে ফোন থেকে দেখে, ফোনে রাত 3টা সামথিং বাজে, এবং অনেকক্ষণ ভয় ওঠে না। উঠে ওই টেলিভিশন চালায় একটু নর্মাল হওয়ার চেষ্টা করে, বাট ওই দিন রাতটা ওইভাবে চলে যায় এবং বেশ ভয়ঙ্কর মনে হয় যে কোনো সময় এরকম একটা শব্দ ডেকে উঠবে। বাট হোয়াট হ্যাপেন, যে এটার পর থেকে ও ফিল করতে থাকে, এই ঘটনার পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও ফিল করতে থাকে ও যখনই কোথাও বসে আছে, ওর আশেপাশে অনেক মানুষ আছে, feels like 10 or 12 people are surrounding her, এরকম একটা ভাবের মধ্যে চলে আসে, এবং সে খুব ফ্রিকড আউট হয়, ঘুমাতে পারে না।
তো যখন দিনের বেলা হয় ওরা ওই হোটেল ছেড়ে দেয় এবং তারা চলে যায় কাছাকাছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে জাহাঙ্গীর মেহেল নামে একটা জায়গা আছে সম্রাট জাহাঙ্গীরের সময়, এবং সেখানে শীষ মেহেল নামে আর কি যেখানে থাকার জায়গাটা, সেখানে ওরা ওঠে যে। তো শীষ মেহেলে যখন ওঠে, ও যখন ওইখানে এন্টার করতেছে তখন তার মনে হয় তার কানের কাছে কেউ ফিস ফিস করতেছে, হুইসপার করতেছে, এবং সেই সেম ফিলিংস উইথ সো মেনি পিপল ফলোইং হার, তাকে ফলো করছে অনেক মানুষ পেছনে, এরকম একটা ফিলিংস নিয়ে সে ওই হোটেলে ওঠে। এবং ওখানে ওঠার পর থেকে ওই যে কানের মধ্যে যে ফিস ফিস শব্দটা সেটা খুব বেড়ে যায়, এবং যখনই সে একটু রিল্যাক্সে বসে মনে হয় কানের কাছে কে ফিস ফিস করতেছে। এই ধরনের একটা ফিলিংসে সে প্রায় আপনার ইনসাইনের মতো হয়ে যায়, সে মানে ঠিক থাকতে পারছে না, মানে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা করছে কে আশেপাশে, খুব ভয়, এবং একটু পর পর সে চমকে ওঠে, এরকম একটা পজিশনে সে আছে। এবং রাতের বেলা যখন মানে সে শুয়ে আছে, এই সেম ফিলিংস তার বিছানার পাশ থেকে এরকম শব্দ আসছে। আর দেওয়ালের মধ্যে পেইন্টিং ছিল অনেক পুরানো, মনে হচ্ছিল যে পেইন্টিং গুলো তার দিকে তাকায় আছে, এরকম একটা ফিলিংস। এন্ড সে বেশ ইনসাইনের মতো অ্যাক্ট করতে থাকে, মানে সে ওখানে মানে এক পর্যায়ে সে তার হাজবেন্ডকে বলে যে আমি এখানে থাকবো না। এই পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মানে আপনার এক সময় মানুষ জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়, ঘুমিয়ে যায়, প্রায় তন্দ্রার মতো আসে। এর মধ্যেও একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হচ্ছে একটা খাটো মহিলা, ডর্ফ, যার হাইট হবে 3 ফিট বা 3.5 ফিট এরকম, খুব ডর্ফ একটা মহিলা, লাল টকটকে একটা শাড়ি পরা এবং বড় একটা টিপ কপালে, সে বাতাসে ভেসে ভেসে আসছে, এসে আবছা ভাবে সে দেখছে যে তার কাছাকাছি এসে মানে তার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসিটা বেশ বিস্তীর্ণ হাসি, মানে ঠোঁট দুটো দুই কানের কাছাকাছি চলে যাচ্ছে হাসিতে। সে আবার স্বপ্ন মানে ঘুমদার ভেঙে যায় এবং সে খুবই এটাতে স্কেয়ার্ড হয়, এবং সকাল পর্যন্ত মোটামুটি কষ্ট করে ওখানে থাকে। সকালবেলা তারা চলে আসে এখান থেকে, এবং ওই জানলা দিয়ে ওখান থেকে নাকি আরেকটা বড় মেহেল দেখা যেত, এটার নাম রানী মেহেল, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি স্কেয়ারি। সে বললো যে ওখানে অনেক প্রবাদ আছে এটা নিয়ে, এবং মানে কোন একটা কানেক্টিভিটি আছে, মানে সে আমাকে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট দ্যাট প্লেস ইউ উইল ফাইন্ড সামথিং অড অর ডিফারেন্ট, ইউ উইল ফিল ইট। এবং সে কিন্তু ওই স্বপ্নটা প্রায় দেখে। এই স্টোরি আসলে স্টোরি না, ইটস অ্যান এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি আমরা আপনার স্ক্যানার্স গিয়েছিলাম এক সময় আপনার ঢাকার কাছে, জায়গাটা হচ্ছে আপনার ঢাকার কাছে না, সরি, সিরাজগঞ্জের কাছে একটা জায়গায়, স্পেসিফিক লোকেশনটা বললাম না। এই জায়গাটার মধ্যে অনেক রকম কথা শোনা যায় যে ওখানে আপনার মানে খুব খারাপ একটা জায়গা, মানে নদীর পাড়ে এক পাশে শ্মশান ঘাট, আর একটা পাশ হচ্ছে আপনার বেশ উপত্যকার মতো আর কি, অনেকটা ইট সিমস লাইক টু মি এরকমই লাগলো, বেশ মানে বেশ বড় একটা মাঠের মতো উঁচু জায়গা, ওখানে একটা বড়ই গাছ আছে উপরে, এবং ওটা বেশ ভয়ঙ্কর জায়গা। ওখানে নাকি মানুষকে প্রায় আমরা শুনেছি যে তুলে নিয়ে গেছে বড়ই গাছের উপরে এবং ঝুলায় রাখছে। তারপর মাটির কিছু জায়গা ছিল আপনার মানে নদীর পাড়ে জায়গা, ওখানে নাকি মানুষকে গেড়ে ফেলে, মানে মাটির নিচে মানে পুঁতে ফেলছে, এরকম কাহিনী শোনা যায়। এমন ওখানে আপনার গরু ডেবে গেছে এরকম শুনছে। আমি ফার্স্টে মনে করছিলাম কুইকস্যান্ড, চোরাবালি, পরে দেখলাম ইটস নট লাইক দ্যাট, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা কাদার জায়গা যেখানে আমরা হেঁটেও দেখছি, এবং এরকম কোনো চান্সই নাই ওখানে। না না, চোরাবালি থাকার কোনো চান্স নাই। তো যেটা হয় ওখানে আমরা গিয়েছিলাম, আমাদের সাথে আমাদের আবরার ভাই ছিল, দেন আমার এক ভাইগনা ছিল, হাবিব ভাই যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেনি কোনো একটা কারণে। তো যাই হোক, তো ওখানে যেটা দেখি রাসেল ভাই, অনেকের কাছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আসে। অনেকেই বলে অনেক কিছু দেখি না, বা অনেক কিছু জানি না, বা ভূতে বিশ্বাস করে না, বা অতি প্রাকৃত জিনিসে বিশ্বাস করে না। যার যার বিশ্বাস তার কাছে, সবার তো সুযোগ হয় না সবকিছু এক্সপিরিয়েন্স করার জীবনে, ঠিক না? মানে আচ্ছা, মানে সবাই যে এক্সপিরিয়েন্স করবে তাহলে তো ডিফারেন্ট ব্যাপার হয়ে যেত। তাহলে তো এটা জিন কথাটার অর্থই হচ্ছে লুকায়িত একটা জিনিস, ঠিক আছে, হিডেন। তো এই জিনিসটা যে সবাই দেখতে পেত তো ডিফারেন্ট একটা কাহিনী হতো। বাট কিছু কিছু জায়গায় আমার জীবনে সুযোগ হয়েছে কিছু জিনিস দেখার, কিছু এক্সপিরিয়েন্স করার, সেটার মধ্যে এটা একটা। তো ওই জায়গাটা যখন আমরা যাই, আমাদের আরেকটা কাজ ছিল তখন আসলে প্রজেক্টের, সেখানে যাওয়ার, বাট আমরা একটু আর্লি চলে যাই, আপনার 7টার দিকে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে চলে যাই ওখানে। তো যাওয়ার পর ইট ওয়াজ আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট রাসেল ভাই, যে আপনি শুনতে পাবেন যে আপনার ডাকছে, আপনার ঝিঝি পোকা, ব্যাং, বিভিন্ন জিনিস নদীর পাড়ে যেটা হয়, এবং আরেক পাশে যেহেতু শ্মশান নদীর ওই পাড়টায়, মানে ডিফারেন্ট টাইপের একটা সাউন্ড। তো ওখানে আমরা যাই 3 জন, যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, এবং ওই জায়গাটাই যাই যেখানে নাকি মানুষ বলে খারাপ জায়গা। তো ওখানে যাওয়ার পরে আমাকে কথা বলছি, জাস্ট আমি ছবি নিচ্ছি এক পাশে, আমার কাছে আপনার ছিল ক্যামেরা ছিল, সেই মানে স্পেশালি মডিফাইড ক্যামেরা, তো ওদের ছবি নিচ্ছি। এই সময় আপনার পেছন থেকে আবরার ভাই বলতেছে, বাবু আপনি দেখছেন?
তা আমি বললাম কি সেটা, আমি ঘুরে তাকালাম, উনি বললো যে একটু আগে আকাশে হাতের ডান দিক থেকে বাম দিকে একটা আলো চলে গেল। আমি বললাম এটা কি ফলেন স্টার? বলে না, ইটস নট শুটিং স্টার। আমি জানি শুটিং স্টার কি, এটা ঠিক বেগুনি রঙের একটা আলো, এটা ডায়া হবে আপনার 2 ফিটের মতো। উনি যেটা বর্ণনা করছেন 2 ফিটের মতো ডায়া, ডান থেকে বামে স্ট্রেট চলে গেছে, ইটস নট ফলিং, নিচের দিকে পড়তেছে না, ডান থেকে স্ট্রেট সরল রেখা চলে গিয়ে উধাও, সোজাসুজি যে আপনার ওটা নাকি উধাও হয়ে গেছে। এবং সাথে সাথে আমার ভাগনা ছিল বাসে, সে বলছে যে আঙ্কেল আমিও দেখছি জিনিসটাকে। আমি দুজনের কথা যখন শুনলাম তখন আমি শুনলাম, এবং ওরা যখন এই কথাটা বলতেছে আমি যেটা দেখলাম ওদের থেকে 10 থেকে 12 ফিট পেছনে একটা ছায়া, ঠিক লাইক কারো ছায়া পড়লে যেরকম সেরকম একটা ছায়া, মানুষের মতো হাইট, সেটা আপনার নদীর পাড়ে নেমে হেঁটে ধরেন মানে মনে হলো হেঁটে 10-12 ফিট যে হাওয়া হয়ে গেল, মানে বাতাসে মিলাই গেল। অ্যান্ড মানে খুব স্ট্রেঞ্জ, এটা দেখে আমার গায়ে গুজ বাম্প হয়, আসলে জিনিসটা কি। এবং তখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক দ্যাট মোমেন্ট আপনার নদীতে আমাদের থেকে প্রায় ধরেন 1/2 মাইল মানে ধরেন 1 কিলোমিটার দূরে একটা আলোটা একটা বল, আলোর বল, ইটস লাইক ফুটবল বা তার থেকে একটু বড় সাইজ, এরকম একটা বল, আলোর বল, সেটা নদীর মধ্যে নাড়াচাড়া করতেছে, ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে আসতেছে। তো ফার্স্ট টাইম মনে করলাম এটা কি কোনো আসলে আপনার নৌকা, মানুষের নৌকার উপরে দেখা যায় যে কুপি টুপি জ্বালায় কাজ করে, তো নৌকার হ্যাঁ, এখন কুপির আলো যেটা হয় সেটা কিন্তু স্থির হয় না, এটা কাঁপে, এবং দূর থেকে আপনি বুঝতে পারবেন। তো আমি যেটা করলাম, আমাদের ফ্ল্যাশ লাইট ছিল পাওয়ারফুল, ঠিক ওই জায়গায় ফ্ল্যাশ লাইট মারলাম, ফ্ল্যাশ লাইট মারার পর কিছু নাই, কোনো আলো নাই ওই জায়গায়, নৌকা তো দূরে কথা, কিছুই নাই, মানে নদী ফাঁকা, দেখে মনে হচ্ছে হ্যাঁ। এবং আমরা ভাবে ফ্ল্যাশ লাইট মারছি, আমরা দুজনেই ফ্ল্যাশ লাইট করে দিচ্ছি, কিছু নাই। এবং আমরা অনেকক্ষণ তাকায় থাকলাম, ফ্ল্যাশ লাইট অফ করে দিলাম, আবার কথা বলতেছি, ঠিক উইদিন লাইক 20-30 সেকেন্ডস আবার সেই আলোটা, এবং এটা মুভ করতেছে এমন ভাবে যেমন আপনি যদি কেউ একটা বাইকের উপরে যদি একটা বড় আলো নিয়ে কেউ যদি খুব ফাস্ট ডানে চালা যায় আবার বামে চালা যায়, ঠিক এরকম করে আসতেছে। অ্যান্ড ইটস নট ফসফরাস, ফসফরাস জিনিসটা আমরা জানি, ফসফরাস কি, এটা ফসফরাস না, পানির উপরে নট পানির নিচে মুভ করতেছে। এবং মানে বেশ ভয় পেয়ে যায় আমরা জিনিসটা দেখে, ফার্স্টে কিউরিয়াস, পরে ভয় পাই, কারণ জিনিসটা আলোটা কাছায় আসতেছিল আমাদের থেকে। তারপর যে আমি আবরার ভাইকে বলি, ভাই চলেন, জিনিসটা খারাপ হতে পারে। আবরার ভাই বলে না বাবু ভাই আর একটু দেখি, আলো দেখতে হবে, আমরা তো আসছি ইনভেস্টিগেশন করতে গেলে। দেখতেছি এবং আলোটা আপনার ডানে বামে করতে করতে একটা পর্যায়ে আমাদের থেকে প্রায় 500 ফিট 500 ফিট এরকম দূরে চলে আসে। এবং তখন কিন্তু আসলে আমরা মনে করি না দাঁড়ায় থাকাটা নিরাপদ না, ওখান থেকে আমরা আস্তে করে সরে যাই। এবং মানে তখন আমরা চলে যাচ্ছি, তখন কিন্তু আলোটাকে আর দেখি নাই when we left। এবং মানে ভেরি স্ট্রেঞ্জ থিং, কারণ এটার কোনো এক্সপ্লেনেশন আমরা পাই নাই। আমাদের এটার কিন্তু আপনার লাইভ ভয়েস টেকিং আছে, আমরা ওই জায়গায় দাঁড়ায়, এটা তখন আমাদের ভয়েস রেকর্ডার অন ছিল, আমার মানে ওই কনভারসেশন অ্যান্ড ওই মুহূর্তটা আমরা রেকর্ড করছি, প্লাস আমাদের ভিডিও ক্যামেরা অন ছিল। ভিডিও ক্যামেরাতে আলোটা আসছে জাস্ট লাইক একটা মোমবাতির মতো দূরে, মানে এটা মানে ভালো কিছু আসে না, কারণ ওইটা নাইট ভিশন ভিডিও ক্যামেরা ছিল না। আচ্ছা, তো ওখানে আপনার জাস্ট মোমবাতির মতো নাড়াচাড়া করতেছে, আর ভয়েস ক্লিপটা পুরো আছে। এটা আমাদের যে স্ক্যানার সাইটে গেলেই পাবে, মানুষ শুনতে পাবে, লাইভ যদি ফিলটা পেতে চায়। আমার কাছে একটা জিনিস চিন্তা হয় যে আচ্ছা আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে জায়গাটা এরকম ঘটনাগুলো ঘটলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি আসলে, মানে কেন এর ব্যাকগ্রাউন্ডটা আসলে রাসেল ভাই আমি যথেষ্ট স্টাডি করি, এবং স্টাডির মিনিং যেটা বলছি, জিন সম্বন্ধে অনেক কথা বলা আছে। জিন জিনিসটা যারা বিশ্বাস করে এটা অবশ্যই বিশ্বাস করি আমরা, মানে বিভিন্ন ধর্মগ্রন্থে জিনের কথা বলা আছে বিভিন্ন ভাবে। তো এরা জিন মানে হচ্ছে আনসিন, মানে যে মানুষের সামনে আসে না, হিডেন। তো ওরা যেটা করে আপনার বিভিন্ন ব্যারেন ল্যান্ড হচ্ছে ওদের থাকার জায়গা, আচ্ছা খালি জায়গা যেখানে ধুধু প্রান্তর, কেউ থাকে না, মানুষ আসে না। এই জন্য বলা হয় যে দেখা যায় যে পরিত্যক্ত বাড়িতে বা ওদের আবাসস্থলী, সেটা ব্যারেন যেসব জিনিস, পুরনো আবাস মানে আপনার ছেলে মানে যেসব বাসা বাড়িতে যেখানে নাকি মানুষ থাকে না, ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি, গাছ, মানে আপনার খোলা প্রান্তর। এবং আরেক ধরনের জিন থাকে হচ্ছে বাথরুমে, রেস্টরুমে, এটা হচ্ছে আপনার ওদের মধ্যে একটা কাইন্ড, ওরা থাকে ওইখানে। এবং এই যে খোলা প্রান্তরগুলা, যে পরিত্যক্ত বাড়িগুলা, এগুলো তো ওরা থাকে। তো মানে পরিত্যক্ত বাড়িতে আর খোলা প্রান্তরে না থাকলেও বাথরুমে যে কোনো সময় এটা যে কোনো মানুষ এক্সপেরিয়েন্স করতে পারে এটা, এবং যারা শুনছেন তাদের মধ্যে যে কেউ একজন আজকে করে ফেলতে পারে। এটা কেউ বিশ্বাস না করলে মানে আমি বলবো যে এখন তার লাকে ঘটে নাই, ঘটতেও পারে, মানে ঘটতেই হবে এমন কোনো কথা নেই, বাট ঘটে যেতেও পারে। এটার কোনো মানে আসলে এক্সপ্লেনেশন ভাবে যাওয়া যায় না, বাট ওরা থাকে ওইসব জায়গায়, ওরা পছন্দ করে থাকতে। এবং মানে আপনি যদি জিন সম্বন্ধে ইনফরমেশন কেউ কালেক্ট করে, তাহলে তাদের সম্বন্ধে আরো ভালো জানতে পারবে।
যে তারা কোথায় থাকে, তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির তারাও একটা ক্ল্যান, তারাও একটা গোষ্ঠী, এবং তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির তারাই মানুষকে ভয় দেখায়, তারাই মানুষকে, বাথরুমে যারা থাকে অবশ্যই তারা ভালো কিছু না, মানে 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 খুব ভালো মানুষ না। ভালো মানুষ যেমন ভালো জায়গায় থাকে, আর দুষ্ট জিনরা আবার সেরকম বাথরুমে থাকে, তার সেটাই কাছাকাছি থাকে না। ড্রেনে, অ্যালিতে, নোংরা জায়গায়, পরিত্যক্ত বাড়িতে, এইসব জায়গায় ওরা থাকে, এবং ওদের এটা আপনার থাকার জায়গা।